ইরানের উপরে হামলা হলো। এই ইরানের উপরে হামলা কারা করলো? ইসরায়েল এবং আমেরিকা। ভালো কাজ করেছে? করে নাই। আপনি সরকার বলেছেন এটা অন্যায় করা হয়েছে, তাদের উপরে বলেছেন? বলেন নাই। বিরোধী দল জামাত খুবই জ্ঞানীদের দল, সৎ মানুষের দল, আল্লাহর আইন কায়েম করতে চায়। আল্লাহর আইন যারা মানে তাদের উপরে বোমা মারা হচ্ছে উপর থেকে। খামেনির মতো মানুষকে বোমা মেরে হত্যা করা হলো। বলেছেন সেই কথা? কাঠামোগত পরিবর্তন আর সংস্কারের কথা বড় বড় করে বলছেন, কিন্তু জীবন যেখানে, সেই জীবনের সাথে আপনি আপোষ করে ফেললেন। ওরা যখন আমার উপরে এইরকম একটা অসম চুক্তি চাপিয়ে দেয়, তখন তার উপরে কথা বলতে পারেন না, তখন সরকার কথা বলতে পারে না। তখন আপনি আপনার তেল দরকার, রাশিয়া আপনাকে তেল দিতে চায়, কম দামে দিতে চায়, তারপরেও আপনি তার থেকে তেল দিতে সাহস পান না। যদি আমেরিকা রাগ করে, আমেরিকার কাছে চিঠি লিখেছেন, তুমি পারমিশন দিয়ে আমি তেল নেব। আমেরিকা পারমিশন দিয়েছে, তারপরে তেল দিয়েছে। ঠিক নয়? জামাতকে একবারও সেই প্রশ্ন করেছেন, কেন এরকম করলেন, কেন তাদের কাছে মাথানাচা করলেন? ভারতের সাথে 25 বছরের চুক্তিকে গোলামের চুক্তি বলে দেশ কাঁপিয়ে দিয়েছিলেন, অথচ এখন যেটা হলো সেই নিজে একটা কথাও বলেন না। আমি আসলে কোনো সরকারি বিরোধিতা করার জন্য নয়, কোনো চুক্তি বিরোধিতা করার জন্য নয়, আমি বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর ভারতের পক্ষে কিংবা বিপক্ষে এই রকম বিষয় নয়। নাগরিক ঐক্য সম্পূর্ণভাবেই, তা বললে পরে আবার মনে হবে যে প্রধানমন্ত্রীর কথা বলছি না, সেরকম নয়। আসলেই আমরা দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে চাই, কিন্তু দেশের স্বার্থকে উপরে স্থান দিতে গিয়ে আমি অন্য দেশের স্বার্থকে নস্যাৎ করে দিতে চাই না। অতএব যখন পশ্চিমবঙ্গে ওরা যেতে আর তখন হঠাৎ করে বাহানা তৈরি করে আর ওদের লোককে এখানে পাঠিয়ে দিতে চায়, তখন সেটাই বিরোধিতা করি। আবার আমার দেশে যখন রোহিঙ্গারা ঢুকেছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা ওদেরকে ফেলে দেবো কীভাবে, ওদেরকে আমরা বাধা দিতে চাইনি। আজও একইভাবে বলি, আমরা ন্যায্যতার পক্ষে এবং ন্যায্যতার পক্ষে আছি বলেই বলি। একটা বিতর্ক তুলে পার্লামেন্টটাকে একেবারে অকেজো করে ফেলা, পার্লামেন্ট শুনতে চায় এখন লোকে, ওর মধ্যে কিছু শেখার কিছু পাওয়া যায়, বরঞ্চ তার চাইতে মানুষ বাইরে মানুষের কথা শুনতে চায়, মানুষ পড়তে চায়, মানুষ আরও জানতে চায় সত্যি সত্যি কী হতে যাচ্ছে। আটকে গেছে দেশ। সংবিধান সংশোধন করবার জন্যে বিএনপি প্রস্তাব দিয়েছে বিরোধী দলের কাছে, তোমরা নাম দাও, আমরা সবাই মিলে একটা কমিটি করব, সেই কমিটি মিলে আমরা সংবিধান সংশোধন করব বা সংস্কার করব। ওরা তো সংস্কার বলে না, সংস্কার বললে নাকি না বললে আবার মাইন্ড করবে, ইমান চলে যায় নাকি। সংস্কার কমিশন আর সংশোধন কমিশন দুটো এক নয়, কিন্তু তারপরে এটা সত্য যে আমাদেরকে সংশোধন করেই তো সংস্কারে যেতে হচ্ছে। তাহলে সেই কমিটিতে নাম দিবে না কেন? জামাত ইসলাম বললো আমরা নাম দেব না। নাম যদি না দেয় তাহলে বিএনপি একা একা সংবিধান সংশোধন করবে। একটা বেশ যুগসন্ধিক্ষণের জটিলতার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি। আগামী যে পার্লামেন্ট বসবে, সেই পার্লামেন্টে বাজেট পেশ করবার কথা, বাজেট পাশ করবার কথা। বাজেট করবেন কি? টাকা আছে আপনার কাছে? ৯.৫ লক্ষ কোটি টাকার বাজেটের হিসাব দিয়েছে, আমরা বড় বাজেট করতে চাই। বলছে টাকা কই আসবে? বলছে ৬ লক্ষ কোটি টাকা আমরা রেভিনিউ থেকে তুলব। রেভিনিউ কে দেবে? আপনি বছরে আপনি রেভিনিউ কত আর্ন করতে পারেন? ৩ লক্ষ কোটি টাকা। তাহলে বাকি ৩.৫ লক্ষ কোটি টাকা কোথা থেকে পাবেন? কোনো জবাব নাই। অর্থমন্ত্রী বলেছেন ব্যবসায়ীদের ডেকে আপনাদের কষ্ট করতে হবে, আপনাদের কষ্ট করতে হবে বেশ কিছুদিন। শেখ মুজিব একবার বলেছিলেন না ৩ বছর তোমাদের কোনো কিছু দিতে পারবো না, না এরকম করে বলেন নাই, কিন্তু বলেছেন যে আপনাদের কষ্ট করতে হবে। মানে কি আরও ট্যাক্স বাড়াবেন? ট্যাক্স নেট তো বাড়াচ্ছেন না, জাল তো বাড়াচ্ছেন না। আগে ১০০টা লোক ট্যাক্স দিত, এখন ১৫০টা দেবে। সেই ৫০টা নতুন লোককে বা ব্যবসা প্রতিষ্ঠানকে ঠিক করেছেন, বের করেছেন, তাদেরকে ট্যাক্স আওতার মধ্যে নিয়ে এসেছেন, তা তো করেননি। তার মানে এই ১০০টা লোকের উপরই ১.৫ গুণ ট্যাক্স বসিয়ে দেবেন। মানুষ সইতে পারবে? ইনকাম আছে, সব জিনিসের দাম বাড়া, তারপরে তেল নাই, তারপরে গ্যাস নাই, তারপরে সমস্ত কিছুর সংকট, চাষের কী অবস্থা হবে তাই জানি না। এই পরিস্থিতিতে আবার যদি ট্যাক্স বাড়ে, সেই সময় আবার আপনি সংবিধান সংশোধনের কথা বলবেন। মানুষ বলবে সংবিধান কি ধুয়ে খাবো আমি? আমার পেটে ভাত নাই, পেটে ক্ষুধার আগুন, তখন আমি সংবিধান দিয়ে কী করবো? বরঞ্চ পারলে সংবিধানটাই পুড়িয়ে দেন, আমার লাগবে না ওটা।